অফিস শেষ করে নিজের কেবিনে বসে আছে রাফি। সারাক্ষণ মাথা বলতেই টেনশন। এই তো কয়েক মাস আগে কত কাঠখড় পুড়িয়ে তারপর এই চাকরিটা নিতে হয়েছে। আর আজকে কিনা চেয়ারম্যান স্যার এসে ঘোষণা দিয়ে গেলেন তিনি এই কোম্পানি আর চালাবেন না। কোম্পানিটি বিক্রি করে দিয়েছেন, আগামীকাল থেকে এই কোম্পানিতে অন্য একজন মালিক আসবে। ওনার পুরনো কোম্পানির শ্রমিকদের দিয়ে কাজ করাবেন আর বর্তমান শ্রমিক যারা আছে তাদের থেকে অনেকজনকেই ছাঁটাই করবেন। এই জন্যই হচ্ছে রাফির যত দুশ্চিন্তা। এদিকে তখনই রাফির কলিগ সিফাত এসে বলতে লাগলো, কি ব্যাপার ভাই, বাসায় যাবেন না নাকি? বাসায় গিয়ে আর কি করব, চিন্তায় তো সারা রাত ঘুম হবে না। কত কষ্ট করে একটা চাকরি জোগাড় করলাম, আর এখন কিনা আবার সেটাও চলে যাওয়ার পথে। আরে ভাই, এত চিন্তা করবেন না, এত চিন্তা করে কি লাভ আছে? কপালে যেটা আছে সেটাই তো হবেই। আল্লাহ আমাদের কপালে যেটা লিখে রেখেছেন সেটার উপরই ভরসা করা উচিত। আরে ভাই, আপনি তো আছেন আপনার মজা নিয়ে, আর এইদিকে আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আপনার তো বাবার সম্পদ আছে, চাকরি না থাকলেও কিছু একটা করে খেতে পারবেন। এই ঢাকা শহরে আমার তো এইটুকু চাকরি সম্বল, অন্য কিছু তো নেই। আরে ভাই, সম্পদ থাকলে আমার বাবার আছে, আমার কোনো কিছুই নেই। তাছাড়া আপনি হয়তো জানেন না, আমি আমার বউ বাচ্চা নিয়ে ভাড়া করা বাসায় থাকি। ও আচ্ছা, আমি তো ভাবতাম আপনি আপনার নিজের বাড়িতে থাকেন। যাই হোক, নতুন এমডি কেমন হবে বা ওই ব্যাপারে আপনি কোনো কিছু জানেন কি? আরে না ভাই, আমি ওই ব্যাপারে কোনো কিছুই জানি না। তাছাড়া আমি লোকমুখে শুনেছি আমাদের নতুন এমডি নাকি একজন মেয়ে মানুষ এবং খুবই রাগী আর বদমেজাজি। কি বলেন ভাই, তাহলে তো কপাল গেল। মেয়ে মানুষ এমনিতেই ঝগড়াটে, ওরা সব সময় পিছনে কিছু একটা নিয়ে ঝামেলা করতেই থাকে। আর এখন যদি অফিসের বস হয়নি মানুষ, তাহলে আমাদের কপালে কি হতে চলেছে আল্লাহ ভালো জানে। আরে ভাই, এত চিন্তা করে কোনো লাভ নেই। আল্লাহ কপালে যেটা লিখে রেখেছে সেটা তো হবেই, সেটা তো আর আমরা ঠেকাতে পারবো না। তাহলে এত চিন্তা করে কি লাভ আছে? হ্যাঁ, সেটা আপনি ঠিক কথা বলেছেন, কিন্তু এখন যদি হঠাৎ করে চাকরিটা চলে যায়, তারপর তো আর এত সহজে কোথাও চাকরি পাবো না। আমাকে খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে যেতে হবে। অপরদিকে আমার মা খুব অসুস্থ, ওনার খুব তাড়াতাড়ি ঢাকায় এনে ভালো ডক্টর দেখানো প্রয়োজন। কি করব কিছুই বুঝতে পারছি না। এই কথা বলতে বলতে রাফি আর সিফাত দুজনেই অফিস থেকে বের হয়ে আসলো। অফিসের সামনেই একটা চায়ের দোকানে বসে দুজনে চা খেলো আর বেশ কিছুক্ষণ গল্প গুজব করলো। এভাবে দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হতে চললো। তখনই সিফাতের মোবাইলে একটা কল আসলো। সিফাত মোবাইলটা হাতে নিয়ে দেখলো তার বউ তাকে ফোন করেছে। তাই সে রাফির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে রাফি আরো কিছুক্ষণ সেখানে বসে রইলো, কারণ তার তো আর বাসায় বউ নেই যে তাকে ফোন দিয়ে বাসায় যাওয়ার কথা বলবে। রাত তখন আনুমানিক 1টার মতো বাজে। রাফি বাসায় চলে আসে, শার্ট প্যান্ট খুলে রেখে লুঙ্গি পরে নেয় আর তারপর নিজের জন্য খাবার তৈরি করতে থাকে। রান্না শেষ হতে হতে রাত 10টা বেজে যায় আর তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। 15 দিন সকালে যথারীতি সকাল 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে খাওয়া দাওয়া করে। তারপর অফিসে যাওয়ার জন্য বের হয়। বাসা থেকে বের হয়ে কিছুটা পথ আসতেই আবারও কালকের মতো সিফাতের সঙ্গে দেখা হয়ে গেল। রাফিকে দেখা মাত্রই সিফাত বলতে লাগলো, কি ব্যাপার ভাই, এমনিতেও তো অন্যান্য দিন একটু লেট করে আসেন, তো আজ এত তাড়াতাড়ি? কি আর বলবো ভাই, সারা রাত চিন্তায় ঘুম হয়নি, তাই সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। আর যখন ঘুম ভেঙে গেছে তখন আর বিছানায় শুয়ে থেকে কি করব, রেডি হয়ে অফিসের দিকে পা বাড়ালাম। এভাবে গল্প করতে করতে দুজনে অফিসে চলে আসলো। অফিসটা আজ একটু অন্যরকম করে সাজানো হয়েছে। নতুন এমডি জয়েন করবে বলে কথা। অফিসের অনেক কিছুই মোটামুটি চেঞ্জ করা হয়েছে। মিটিং রুম পুরোটাই বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। অফিসের সমস্ত স্টাফরা অফিসের গেটের সামনে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে নতুন এমডিকে বরণ করার জন্য। সবারই একটাই উদ্দেশ্য, নতুন এমডির মন জয় করতে হবে, যাতে চাকরিচ্যুত না হতে হয়। এদিকে রাফি আর সিফাত নিজেদের ব্যাগ আর লাঞ্চ বক্স কেবিনে রেখে সবার সঙ্গে তারা অফিসের গেটের সামনে চলে আসে। তখন প্রায় সকাল 10টার কাছাকাছি বাজে। বড় একটা গাড়ি অফিসের গেটের সামনে এসে দাঁড়ালো। কারণে বুঝতে বাকি রইল না এই গাড়িতে অফিসের নতুন এমডি এসেছেন। সবাই হাঁ করে গাড়ির দিকে তাকিয়েছে। তখনই প্রিয়াঙ্কা গাড়ির ভিতর থেকে নামলো।
দেখে তো সবাই একদম অবাক। শর্ট প্যান্ট আর শার্ট পরা একজন যুবতী মেয়ে। মহিলা মানুষ অফিসের এমডি হয়ে আসবেন এটা সবাই জানতো, কিন্তু এরকম যুবতী মেয়ে সেটা জানতো না। যেমনই মেয়েটার সব তেমনি চেহারা, মাশাআল্লাহ একদম পরীর বাচ্চা বলা চলে। চোখে কালো সানগ্লাস দেওয়া। প্রিয়াঙ্কার সামনের দিকে এগিয়ে আসছে। সবাই ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছে। সবাই শেষে দাঁড়িয়ে আছে রাফি আর সিফাত। রাফি সামনে এসে দাঁড়িয়েই প্রিয়াঙ্কা বলতে লাগলো, কি ব্যাপার মিস্টার রাফি, আপনার হাতে ফুলের তোড়া নেই কেন? আপনি জানেন না আজ অফিসে নতুন এমডি জয়েন করেছে? যেভাবেই হোক তার মনোরঞ্জন করতে হবে, আর তার জন্য একটা ফুলের তোড়া তো আবশ্যক। কণ্ঠটা রাফির কিছুটা চেনা চেনা লাগছে, কিন্তু তাও ঠিকমতো চিনতে পারছে না। তখনই রাফি মাথা উঁচু করে প্রিয়াঙ্কার দিকে তাকায়। হ্যাঁ, চেহারাটাও চেনা চেনা লাগছে, কিন্তু কে এই মেয়েটা? তখনই আবারও প্রিয়াঙ্কা বলতে লাগলো, কি হলো মিস্টার রাফি? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করেছি, আপনি আমার কথার উত্তর কেন দিচ্ছেন না? প্রিয়াঙ্কা, তুমি এখানে? রাফির মুখ থেকে এমন কথা শুনে উপস্থিত সবাই বিস্ময়ের দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে আছে। কেউ কোনোভাবেই বুঝতে পারছে না রাফি প্রিয়াঙ্কার নাম ধরে কেন ডাকছে। তখনই প্রিয়াঙ্কা ধমক দিয়ে রাফিকে বলতে লাগলো, মিস্টার রাফি, স্টপ ইওর মাউথ। আপনি কাকে প্রিয়াঙ্কা বলে ডাকছেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি এই অফিসের নতুন এমডি এবং আপনার বস। রাফি তখন কিছুটা থতমত খেয়ে বলতে লাগলো, আই এম সো সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি ভুলেই গিয়েছিলাম আপনি আমাদের অফিসের নতুন এমডি। এখন থেকে এই কথাটা সব সময় মনে থাকে যেন। এখন থেকে দয়া করে আর কখনোই এই কথাটা ভুলে যাবেন না, তাহলে সেটা আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে। তো এখন বলুন, আমার ফুলের তোড়া কোথায়? না মানে আসলে ম্যাডাম, আমি তো ভুলেই গিয়েছিলাম আজ আপনি অফিসে আসবেন, তাই আপনার জন্য ফুলের তোড়া নিয়ে আসতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। কাল অফিসে আসার সময় আমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসবেন, এবং কাল থেকে যতদিন এই অফিসে চাকরি করবেন ঠিক ততদিনই সকালবেলা অফিসে আসার সময় আমার জন্য একটা ফুলের তোড়া নিয়ে আসবেন। মানে এসব আপনি কি বলছেন? প্রতিদিন আমি ফুল কোথায় পাবো? তাছাড়া আমি যে টাকা বেতন পাই আপনার জন্য, যদি ফুলের তোড়া নিয়ে আসি তাহলে মাস শেষে আমার পকেটে একটা টাকাও ঢুকবে না। যেসব ব্যাপারে আমি কোনো কিছুই সেসব ব্যাপারে আমি কোনো কিছুই জানতে চাই না। আপনাকে যেটা বললাম সেটা আপনাকে করতেই হবে, যদি আপনি আপনার চাকরি বাঁচাতে চান তাহলে। আর হ্যাঁ, আপনি এক্ষুনি আমার ক্যাবিনটা পরিষ্কার করে গুছিয়ে দিন। আরে ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কেন আপনার কেবিন পরিষ্কার করে গুছিয়ে দিতে যাব? আপনার এইসব কাজ করার জন্য অফিসে অন্যান্য আরও অনেক লোক আছে। আমি অন্য লোকের থেকে কেন আমার কেবিন পরিষ্কার করাতে যাব? আমি তো আপনাকে বলেছি আমি আপনাকে দিয়ে পরিষ্কার করাবো, তার মানে আপনাকেই পরিষ্কার করতে হবে। চলুন এক্ষুনি। এই কথা বলে প্রিয়াঙ্কা রাফির হাত ধরে টানতে টানতে অফিসের ভিতরে নিয়ে চলে গেল। আর সেখানে উপস্থিত সবাই তাদের দুজনের দিকে হা করে তাকিয়ে আছে। কেউ কোনো কথা বলারও সাহস পাচ্ছে না, কারণ অফিসের এমডি ম্যাডাম বলে কথা। ওনার মুখের উপর কোনো কথা বলা অতটাও সহজ নয় যতটা সবাই মনে করছে। প্রিয়াঙ্কা অফিসের ভিতরে প্রবেশ করেই কেবিনের দিকে পা বাড়ায়। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে রাফিকে বলতে থাকে, জাস্ট 5 মিনিটের মধ্যেই আপনি আমার কেবিনটা পরিষ্কার করে দেবেন। যদি এর থেকে 5 সেকেন্ড বেশি দেরি হয় তাহলে 25 সেকেন্ডের জন্য আপনার স্যালারি থেকে 100 টাকা করে কেটে নেওয়া হবে। ম্যাডাম, আপনি অফিসে আসতে না আসতেই কেন আমার সঙ্গে এসব শুরু করেছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার সময় কিন্তু চলে যাচ্ছে, আর আমি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছি প্রতি সেকেন্ডের জন্য 100 টাকা করে আপনার স্যালারি থেকে কেটে দেওয়া হবে। প্রিয়াঙ্কার এমন কথা শুনে রাফির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কি করবে আর কি করবে না সেটাই ভেবে পাচ্ছে না। তাই সে আর এক মুহূর্তও দেরি না করে কেবিনের ভিতরে প্রবেশ করলো এবং তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে রাখলো। তারপর সে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, এই নিন ম্যাডাম, আপনার কেবিন রেডি। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। তারপর যদি আপনাকে প্রয়োজন হয় তাহলে আমি আবারও আপনাকে ডেকে নিব। আর একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু সর্বদা আমাকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। ম্যাডাম, আপনি এসব কি বলছেন? আমি কেন আপনাকে সার্ভিস দিতে যাব? আপনার পার্সোনাল কাজের জন্য অ্যাসিস্ট্যান্ট রাখা আছে, আপনি তাদের সহযোগিতা নিতে পারেন। মিস্টার রাফি, আমি আপনাকে আরও একটা কথা মনে করিয়ে দিচ্ছি। এই অফিসের মালিক বর্তমানে আমি যেটা সিদ্ধান্ত নেব সেটাই হবে আপনার সিদ্ধান্ত। আমি কোনো কাজ করব না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। রাফি তখন প্রিয়াঙ্কার কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে গেল।
কারণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার কথার উত্তর দিলে তার চাকরিটা নিয়ে যাবে। তার চেয়ে বরঞ্চ এটাই ভালো হয় যে তার কথার কোনো উত্তর না দিয়ে থাকা। রাফি কেবিনে বসে বসে নিজের মাথা চাপড়াতে লাগলো। তখনই তার কলিগ সিফাত সেখানে উপস্থিত হয় আর তাকে বলতে থাকে। আর সে রাফিকে নিজের কপাল চাপড়াতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার ভাই, কি হয়েছে? আপনি নিজের কপাল নিজে চাপড়াছেন কেন? কোনো সমস্যা নাকি? আরে ভাই, আপনি তো দেখছি মজা নিচ্ছেন। একটু আগেই তো দেখতে পেলেন অফিসের নতুন বস আমার সঙ্গে কি কাণ্ডটাই না করলো। আরে ভাই, আপনি যে কি বলেন না, সুন্দরী বস অফিসের কর্মচারীদের দিয়ে কাজ করাবে না তো কাকে দিয়ে করাবে? আমি তো মনে মনে ভাবছিলাম আমি আপনার থেকে দেখতে একটু বেশি হ্যান্ডসাম, তাই তিনি হয়তো আমাকে ডাক দিবেন। তো ভাই, আপনি এখনো যাচ্ছেন না কেন? এখনো এখানে বসে আছেন কেন? চলুন, আমি আপনাকে ম্যাডামের কাছে দিয়ে আসি। আরে ভাই, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনার সঙ্গে মজা করেছিলাম। তবে একটা কথা মানতেই হবে, আমাদের নতুন ম্যাডাম কিন্তু সত্যি অনেক সুন্দরী। হ্যাঁ, আপনাদের ম্যাডাম সত্যি অনেক সুন্দরী, আর যার জন্য প্রত্যেকটা ছেলে তার পিছনে পাগলের মতো ছোটে। আর কোনো সমস্যা নেই, চাইলে আপনিও ম্যাডামের সঙ্গে লাইন মারতে পারেন। আরে ভাই, এসব আপনি কি বলছেন? যদি ম্যাডামের মতো সুন্দরী, রূপবতী, গুণবতী আর কোনো ধনীর আদরের দুলালি আমার সঙ্গে প্রেম করতো কিংবা আমার বউ হতো, তাহলে তো আমার জীবনটাই বদলে যেত। কোনো সমস্যা নেই, আপনি যদি চান তাহলে আমি নিজেই আপনার ম্যাডামের সঙ্গে আপনার ব্যাপারে কথা বলতে পারি। আমি ওনাকে সরাসরি বলবো আপনি ওনাকে পছন্দ করেন আর ওনার সঙ্গে রিলেশন করতে চান। কিন্তু ভাই, পরে যদি আমার চাকরিটা চলে যায় তখন কি হবে? সেই ব্যাপারে তো আমি আপনাকে কোনো নিশ্চয়তা দিতে পারবো না, কারণ আমি তো আপনার ম্যাডামের খুব কাছের কেউ নই যে ম্যাডামের ব্যাপারে সব কিছু জানি। সিফাত তখন আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। আর এদিকে ঠিক তখনই অফিসের পিয়ন এসে রাফিকে বলতে লাগলো, এই তো 10 মিনিট হলো ওনার কেবিন থেকে এসেছি, এখন আবার কি হলো যে ওনার আবার আমাকে ডাকতে হলো? ঠিক আছে, আপনি যান, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি দেখা করে নেব। এই বলে রাফি পিয়নকে সেখান থেকে বিদায় করলো আর তারপর নিজের কপালে নিজেই 100 বার উষ্ঠা দিতে দিতে কেবিন থেকে বের হলো। প্রিয়াঙ্কার কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে রাফি প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এক্সকিউজ মি ম্যাডাম, আমি কি ভেতরে আসতে পারি? না, আমি আপনাকে ডেকে পাঠিয়েছি ওখানে দাঁড়িয়ে থাকার জন্য। ওখানেই দাঁড়িয়ে থাকুন। এই কথা বলে প্রিয়াঙ্কা নিজের মতো কম্পিউটারে কাজ করতে লাগলো। আর এদিকে রাফি 5 মিনিট ধরে তার কেবিনের দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তখনই প্রিয়াঙ্কার পিয়ন আবারও সেখানে আসলো। রাফিকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বলতে লাগলেন, আমি তো ম্যাডামের সঙ্গে কথা বলার জন্যই এসেছিলাম, কিন্তু ম্যাডাম তো আমাকে বলল এখানে দাঁড়িয়ে থাকার জন্য, তাই তো আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনার সাহেবের ইচ্ছে হয়েছে এখানে দাঁড়িয়ে থাকার জন্য, তাই তো আমি ওনাকে এখানে দাঁড় করিয়ে রেখেছি। আপনাকে বলেছিলাম আমার দুপুরের খাবারটা নিয়ে আসতে। আপনি কি খাবারটা নিয়ে এসেছেন? না ম্যাডাম, খাবারটা এখনো আসেনি। আমি অর্ডার দিয়ে রেখেছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো রাইডার এসে দিয়ে যাবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। খাবারটা এসে গেলে আপনি নিজ দায়িত্বে আবার কেবিনে পৌঁছে দেবেন, বুঝতে পেরেছেন? এই বলে পিয়ন সেখান থেকে চলে গেল। আর এদিকে রাফি তখনও সেখানেই দাঁড়িয়ে রইল। আর এদিকে প্রিয়াঙ্কা তার মতো করে কাজ করে চলেছে। প্রায় 20 মিনিট পর পিয়ন এসে খাবারের প্যাকেটটা প্রিয়াঙ্কার কেবিনে দিয়ে গেল। আর তারপর প্রিয়াঙ্কা পিয়নকে বলতে লাগলো, আমার কেবিনের দরজার সামনে যে একটা হাদারাম দাঁড়িয়ে আছে, ওটাকে কেবিনের ভেতর দিয়ে তারপর দরজাটা বাহির থেকে লক করে দেবেন। আর আমি যতক্ষণ পর্যন্ত কিছু না বলবো ততক্ষণ পর্যন্ত যেন আমার কেবিনের ভেতরে কেউ প্রবেশ না করে। তাহলে ম্যাডাম, রাফি সাহেব কেউ আমার সঙ্গে নিয়ে যায়, কারণ আপনি যে বলেছেন আপনার কেবিনে যেন অন্য কেউ প্রবেশ না করে। আপনি এত বেশি কথা বলেন কেন? আপনাকে আমি এত বেশি কথা বলতে কে বলেছে? আপনাকে শুধু আমি যেটা বলেছি সেটাই করুন। পিয়ন তখন প্রিয়াঙ্কার সঙ্গে আর কোনো কথা না বলে রাফিকে কেবিনের ভিতর দিয়ে দরজাটা বাইরের দিক থেকে লক করে সেখান থেকে চলে গেল।
আর এদিকে তখনই রাফি প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কি ব্যাপার? এসব কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কেন এসব করছো বলো তো? মিস্টার রাফি, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি আপনার বস হই। সেটা কি করে ভুলে যাওয়া যায়? তুমি আমার বস, সেটা তো আমি সেকেন্ডে সেকেন্ডে টের পাচ্ছি। তাহলে আপনি আমার মুখে মুখে তর্ক করছেন কেন? আপনি জানেন না মুখে মুখে তর্ক করা আমি একদম পছন্দ করি না। আর আপনি আমাকে তুমি কেন বলছেন? আমি আপনার বস হই, আমাকে আপনি করে সম্মান দিয়ে কথা বলুন। দেখো প্রিয়াঙ্কা, আমি খুব ভালো করেই জানি তুমি আমার উপর প্রতিশোধ নিচ্ছ, কিন্তু আমার উপর প্রতিশোধ দিয়ে তোমার কী লাভ বলো শুনি? আমি তো আর ইচ্ছা করে তোমাকে ছেড়ে আসিনি। পরিস্থিতি আমাকে বাধ্য করেছে তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসতে। মিস্টার রাফি, আমার দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, আর খাবারটা প্যাকেট করা আছে, আপনি এখন আমাকে খাবারটা খাইয়ে দেবেন। উফ, তুমি কেন করছো আমার সঙ্গে এরকম? আমি কেন তোমাকে খাবার খাইয়ে দেব? আর এটা অফিস, অন্য কেউ দেখলে আমার নামে বদনাম রটাবে। হ্যাঁ, আমিও শুধু তোমাকে এটাই বলতে চাইছি যে এটা অফিস, এবং এই অফিসের বর্তমান মালিক হলাম আমি। আর এই অফিসে চাকরি করতে হলে তোমাকে আমার কথা শুনেই চলতে হবে। তো যা বলছি তাই করো। প্রিয়াঙ্কা, প্লিজ তুমি আমাকে ক্ষমা করতে পারো। তুমি জানো এই অফিস থেকে চাকরিটা ছেড়ে দিলে আমি সহজে কোথাও চাকরি পাবো না। আর তুমি যা বলছো সেগুলো আমার পক্ষে করাও সম্ভব না। অসম্ভব বলতে এই পৃথিবীতে কোনো কিছুই নেই। তাছাড়া আমি তোমাকে সেরকম কোনো কিছু বলছিও না। তুমি এক্ষুনি আমাকে খাবারটা খাইয়ে দিবে, আর এটাই আমার শেষ কথা। রাফি তখন এই কাজটা করা ছাড়া নিজের চোখের সামনে অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। তাই সে বাধ্য হয়ে খাবারের প্যাকেট থেকে খাবারটা প্লেটে ঢেলে নিল, আর তারপর প্রিয়াঙ্কাকে খাবারটা খাইয়ে দিতে শুরু করলো। প্রিয়াঙ্কাও কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে গোগ্রাসে গিলতে লাগলো। প্রিয়াঙ্কার খাওয়া মোটামুটি হয়ে এসেছে। তখন সে রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার খাবার খাওয়া হয়ে গেছে, এবার তুমি বাকিটা খেয়ে নিতে পারো। ওই কথা শুনে রাফি খাবারের প্লেটটা প্রিয়াঙ্কার টেবিলের উপর রেখে বেসিনে হাত ধোয়ার জন্য চলে যাচ্ছিল। তখনই পিছন থেকে প্রিয়াঙ্কা রাফির হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি ব্যাপার, কি হলো? তোমাকে আমি কি বললাম আর তুমি কি করছো? তুমি তো বললে তোমার খাওয়া শেষ হয়ে গেছে, তাই আমি হাত পরিষ্কার করতে যাচ্ছি। তোমাকে বললাম না খাবারটা খেয়ে নেওয়ার জন্য? তুমি খাবারটা খেয়ে তারপরেই হাত পরিষ্কার করতে যাবে। আমার ক্ষুধা নেই, আমি খাবো না। তাছাড়া আমি বাইরে খাবার খাই না, সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমার থেকে এত হাদিস আমি শুনতে চাইনি। তোমাকে শুধু যেটা বলেছি সেটাই করো, অ্যান্ড দিস ইজ মাই অর্ডার। রাফি তখন রাগে খটমট করছে, ইচ্ছে করছে নিজের মাথা নিজেই কাটিয়ে ফেলতে। কিন্তু কি আর করবে, এখানে চাকরি করতে হলে তাকে প্রিয়াঙ্কার কথা শুনেই চলতে হবে। তাই সে আর কোনো উপায়ান্তর দেখতে না পেয়ে প্রিয়াঙ্কার কথা মতো বাকি খাবারটা খেয়ে নিল। রাফি নিজের কেবিনে আসতেই তার সহকর্মী সিফাত রাফিকে বলতে লাগলো, এটা জানার জন্য যখন আপনার এতই প্যারা, তাহলে সেটা আপনি আমাকে বলছেন কেন? আপনি নিজেই কি ম্যাডামের কাছে জিজ্ঞাসা করে আসুন না, ম্যাডাম আমাকে কি কথা বলেছিল, তাহলেই তো ঝামেলা চুকে যায়। আপনার চাকরি কেন যাবে? আমি যেটা করা উচিত আপনাকে তো সেটাই বললাম। আপনি যখন আমাকে জিজ্ঞাসা করছেন আমি এতক্ষণ ধরে ম্যাডামের কেবিনে কি করছিলাম, তাই তো আমি বললাম। আপনার নিজেরই ম্যাডামকে জিজ্ঞাসা করা উচিত, কারণ আমি বললে তো আপনার হয়তো বিশ্বাস নাও হতে পারে। এই বলে সিফাত সেখান থেকে চলে গেল। আর এদিকে রাফি নিজের কেবিনে বসে কাজ করতে লাগলো। তার ঠিক আধা ঘন্টা পরে আবার অফিসের পিয়ন এসে বলতে লাগলো, উফ আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এই ম্যাডাম অফিসে আসার পর থেকে আমার জীবনটাকে ঝালাপালা করে দিচ্ছে। আমি বুঝতে পারছি না কি করে এর থেকে আমার রেহাই মিলবে। আমাকে যে করেই হোক অন্য কোথাও চাকরির ব্যবস্থা করতে হবে। এখানে আর চাকরি করা যাবে না। এই মেয়ে আমার জীবনটাকে একদম তেনা তেনা করে ছেড়ে দেবে। এই কথা বলতে বলতে রাফি নিজের কেবিন থেকে বের হলো আর প্রিয়াঙ্কার কেবিনে চলে গেল। প্রিয়াঙ্কা তখন কম্পিউটারে কোনো কাজ করছিল। রাফি তার কেবিনে প্রবেশ করা মাত্রই প্রিয়াঙ্কা রাফিকে বলতে লাগলো, মিস্টার রাফি, এই অফিসের সমস্ত পুরনো ডকুমেন্টস আমার চাই। সময় মাত্র 1 ঘন্টা। আরে মাথা খারাপ নাকি? এই 1 ঘন্টার মধ্যে আমি সমস্ত ডকুমেন্ট কোথা থেকে হাজির করব সব কিছু খুঁজে পেতে হতো অন্তত 2-3 ঘন্টা সময় লাগবে। আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আমি যেটা চেয়েছি সেটাই চাই। ইয়োর টাইম ইজ স্টার্টস নাও।
রাফি প্রিয়াঙ্কার কথা শুনে সেখান থেকে সোজা অফিসের ম্যানেজারের সঙ্গে কথা বলতে চলে গেল। কারণ অফিসের ম্যানেজার পুরনো ডকুমেন্ট সম্পর্কে আইডিয়া রাখেন। সে অফিসের ম্যানেজারের সহযোগিতা নিয়ে প্রায় 1.5 ঘন্টার মাথায় অফিসের প্রয়োজনীয় পুরনো ফাইলগুলো নিয়ে প্রিয়াঙ্কার সামনে হাজির হয়। এদিকে প্রিয়াঙ্কা অগ্নিমূর্তি হয়ে বসে আছে, যেন চোখ দিয়ে রাফিকে গিলে খাওয়ার ক্ষমতা রাখে। রাফি প্রিয়াঙ্কার এরকম অগ্নিমূর্তি চেহারা দেখে ভয়ে ঢোক গিলতে লাগলো। কারণ সে খুব ভালো করেই জানে প্রিয়াঙ্কা খুব বেশি রেগে গেছে। সে ভাবতেই পারছে না তার সঙ্গে ঠিক কী হতে চলেছে। কারণ প্রিয়াঙ্কাকে সে আরো অনেক আগে থেকেই চিনে। প্রিয়াঙ্কা যখন খুব বেশি রেগে যায় তখনই এরকম অগ্নিমূর্তি চেহারা হয়। রাফি আস্তে আস্তে প্রিয়াঙ্কা টেবিলের উপর ফাইলগুলো রেখে বলতে লাগলো, ম্যাডাম, এই নিন আপনার প্রয়োজনীয় ফাইলগুলো, এখানে সব কটাই রয়েছে। এই বলে ফাইলগুলো রেখে চুপচাপ একপাশে দাঁড়িয়ে থাকে। তখনই প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে বলে ওঠে, কি ব্যাপার? আমি কি আপনাকে লেট করতে বলেছিলাম নাকি? আমি আপনাকে কতক্ষণ সময় দিয়েছিলাম আর আপনি কতক্ষণ সময় নিয়েছেন? না মানে ম্যাডাম, আমি আর ম্যানেজার সাহেব দুইজনেই খুঁজে পাচ্ছিলাম না সবগুলো ফাইল, তাই আসতে একটু লেট হলো। রাফির মুখ থেকে ম্যানেজারের কথা শুনে প্রিয়াঙ্কা আরো বেশি রেগে গেল আর চিৎকারে মাত্রা আরো বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, মিস্টার রাফি, আমি আপনাকে ফাইলগুলো খুঁজে আনতে বলেছিলাম, ম্যানেজারের সহযোগিতা নিয়ে নয়। কারণ আমি ম্যানেজারকে অন্য একটা কাজ দিয়েছিলাম আর তাকে সেটা করতে বলেছিলাম। এখন যদি ম্যানেজার তার কাজটা সময় মতো করতে না পারে, তার জন্য আপনাদের দুজনকেই আজ পানিশমেন্ট পেতে হবে। এই বলে প্রিয়াঙ্কা তখনই কেবিন থেকে বের হয়ে ম্যানেজারের কেবিনে চলে গেল আর ম্যানেজারকে বলতে লাগলো, কি ব্যাপার ম্যানেজার সাহেব, আপনাকে যে কাজটা করতে দিয়েছিলাম সেটা কি শেষ হয়েছে? না মানে আসলে ম্যাডাম, রাফি সাহেব তো আমাকে অফিসের পুরনো ফাইলগুলো খুঁজে দেওয়ার জন্য বলেছিলেন, তাই আমি ওনার সঙ্গে চলে গিয়েছিলাম। কাজটা এখনো শেষ হয়নি, আরও ঘন্টাখানেক সময় লাগবে। তখনই প্রিয়াঙ্কা চিৎকার দিয়ে অফিসার ম্যানেজারকে বলতে থাকে, আপনারা এই অফিসটাকে কি নিজের বাপদাদা সম্পত্তি বানিয়ে রেখেছেন নাকি? এই অফিসের মালিক আমি নাকি রাফি সাহেব, সেটা বলুন তো শুনি। প্রিয়াঙ্কার এরকম অগ্নিমূর্তি চেহারা দেখে ম্যানেজার সাহেব ভয় পেয়ে বলতে লাগলেন, না মানে আসলে ম্যাডাম, এই ফাইলগুলো আমার তত্ত্বাবধানেই থাকে। এগুলোতে আমি ছাড়া অন্য কারো হাত দেওয়ার কোনো অধিকার নেই, তাই আমি ফাইলগুলো নিজ দায়িত্বে রাফি সাহেবকে খুঁজে দিয়েছি। কিন্তু আমি আপনাকে এই কাজটা করতে বলিনি, তাই আপনাদের দুজনকে আজ এটার জন্য পানিশমেন্ট পেতে হবে। কারণ আপনাদেরকে দেখে অফিসের সকল কর্মচারীরাই বুঝে যাবে যে আমার পারমিশন এবং আমার অর্ডার ছাড়া এই অফিসে কোনো কিছুই হবে না। কিন্তু ম্যাডাম প্লিজ, আপনি আমার কথাটা শুনুন। কথাটা আমি পরে শুনবো। আগে এই সমস্ত ফাইল আপনাদের দুজনকে চেক করতে হবে এবং ফাইলে যতগুলো গরমিল আছে সব নোটিশ করে আমায় দিতে হবে। যদি একটাও কোনো ভুল তথ্য আপনারা গুলিয়ে ফেলেন, তার জন্য আপনাদেরকে কি করতে হবে সে ব্যাপারে আপনাদের কোনো আইডিয়া নেই। আর হ্যাঁ, এই সব কিছুর জন্য আপনারা সময় পাবেন আজ বিকেল 5টা পর্যন্ত, মানে অফিস টাইম পর্যন্ত। যদি আপনারা এই অফিস টাইমের মধ্যে নিজেদের কাজ সম্পন্ন করতে না পারেন, তাহলে আজ সারা রাত আপনাদেরকে অফিসের ভেতরেই থাকতে হবে এবং এই কাজ কমপ্লিট করতে হবে। ম্যাডাম আপনি দয়া করে আমাদের সঙ্গে এরকমটা করবেন না। রাফি সাহেবের সঙ্গে কি হবে সেটা তো আমি বলতে পারি না, কিন্তু ম্যাডাম আমি যদি অফিস টাইমে 10 মিনিট পরেও বাসায় প্রবেশ করি, তাহলে আমার বউ আমাকে বাসায় ঢুকতে দেবে না। আপনাদের মতো ছেলেদের বাসায় ঢুকতে না যাওয়াটাই উচিত। তাই আমি যেটা বলেছি আপনাদের দুজনকে সেটাই করতে হবে। আমি আপনাদের থেকে অন্য কোনো কথা শুনবো না। এই বলে প্রিয়াঙ্কা তক্ষণই ম্যানেজারকে দিন থেকে হন হন করে বের হয়ে চলে গেল। আর এদিকে রাফি হাঁ করে তাকিয়ে রয়েছে। তখনই ম্যানেজার সাহেব রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এটা কি হলো? আরে ভাই, আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আপনি তো নিজেকেই দেখতে পেলেন, তারপর তো আর আমাকে জিজ্ঞাসা করার কোনো ওয়ে থাকে না। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। যেখানে এই সব কাগজপত্র আমার তত্ত্বাবধানে থাকে, সেখানে আমার হাত ছাড়া অন্য কারো হাত দেওয়ার অনুমতি নেই। এটা বলার পরেও উনি কেন আমাদের দুজনের সঙ্গে এরকম করলেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। তাছাড়া এতগুলো ফাইল আমরা দুজন টানাটানি 2 দিন কাজ করলেও শেষ করতে পারবো না। সেখানে যদি রাতের বেলা বাসায় না গিয়ে এখানে বসে কাজ করতে হয়, আমার বউ আমাকে কি করবে সেটাই তো ভেবে পাচ্ছি না। সেটাই করবে যেটা আপনি ভয় পান। এই কথা বলে রাফি ম্যানেজারকে টেবিল থেকে বের হয়ে চলে আসতে চাইছিল। ঠিক তখনই প্রিয়াঙ্কা নিজের কেবিন থেকে সমস্ত ফাইলগুলো নিয়ে এসে রাফি আর ম্যানেজার সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নিন, এখানে সমস্ত ফাইল রাখা আছে। এখন আপনারা দুজনেই ঠিক করুন কে কতগুলো ফাইলে কাজ করবেন। আমি শুধু আমার কাজ চাই, অন্য কোনো কথা শুনতে চাই না। কোনো এক্সকিউজ তো একদমই নয়।
এই বলে ম্যানেজার টেবিলের উপর ফাইলগুলো ছুঁড়ে ফেলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। আর এদিকে রাগে দুঃখে রাফি আর ম্যানেজার সাহেব দুজনেরই নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে। কারণ এদিকে ম্যানেজার সাহেবের বউ প্রচন্ড রাগী মানুষ। তিনি এমনিতেই ম্যানেজার সাহেবের সঙ্গে সবসময় খারাপ আচরণ করতেই থাকেন। একটু পান থেকে চুন খসে পড়লেই আর যেন রক্ষে নেই। আর এদিকে কিনা আজ অফিসের ম্যাডাম কষ্ট পাবে বলে দিয়েছেন এই ফাইলগুলোর কাজ শেষ করতে না পারলে ম্যানেজার সাহেব অফিস থেকে বের হতে পারবেন না। তাই তো তিনি মহা ঝামেলায় পড়ে গেছেন। এইসবই চিন্তা করছিলেন নিজের চেয়ারে বসে বসে। ঠিক এমন সময় ম্যানেজার সাহেবের বউ ম্যানেজার সাহেবকে ফোন করেন। ম্যানেজার সাহেব মোবাইলটা হাতে নিয়ে দেখেন ওনার স্ত্রী ওনাকে ফোন করেছে। উনি তো নাম্বার দেখিয়ে গলা শুকিয়ে গেল। ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলেন। আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পেলেন, এই শোনো, তুমি কিন্তু আজ অফিস ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে বাসায় চলে আসবে। আজ আমাদের ছোট ছেলের জন্মদিন, সেটা নিশ্চয়ই তোমার মনে আছে। আমি ওকে বলেছি সন্ধ্যায় ওকে নিয়ে বাইরে যাব। প্লিজ বউ, আমার লক্ষ্মীটি, তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো। আজ আমি যেতে পারবো না। আমাদের অফিসে নতুন এমডি জয়েন করেছে, আমার অনেক কাজ আছে। তোর গাছের কুষ্টি কিলাই, তোকে আমি যেটা বলেছি সেটাই করতে হবে, তা না হলে তোর কপালে খারাপ আছে, এটা আমি বলে দিলাম। এই বলে তখনই ম্যানেজারের বউ ফোনটা কেটে দিল। আর এদিকে ম্যানেজার কি করবে সেটাই ভেবে পাচ্ছে না। তখনই তিনি রাফিকে বলতে লাগলেন, আজ আমার সঙ্গে যা কিছু হয়েছে সব কিছুর জন্য শুধুমাত্র আপনি দায়ী। আপনার জন্য আজ আমাকে এই ভোগান্তিতে পড়তে হয়েছে। আপনি যদি আমাকে এখান থেকে নিয়ে না যেতেন, আমি কাগজগুলো করে নিতাম, তাহলে আজ আমাকে এই ঝামেলায় পড়তে হতো না। এখন আমার সঙ্গে কি হবে সেটা একবার ভাবতে পারছেন? ম্যানেজার সাহেব শুনেন, আপনি আমাকে একা কেন দোষ দিচ্ছেন? আমি কি করলাম বলুন? আপনার চাইতে তো আমি আরও খারাপভাবে ফেঁসে গেছি। এখন শুনুন, কথা না বাড়িয়ে কাজ শুরু করুন। যদি টাইমের মধ্যে আমরা দুজনে কাজগুলো শেষ করে ফেলতে পারি তাহলে তো আর এখানে আমাদের থাকতে হবে না, তাই সময় নষ্ট করবেন না। এই বলে তারা দুজনে মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করলো। কিন্তু এতগুলো পাইজার কাজ বললেই করে ফেলা যায় না। তারা দুপুর 2টায় কাজ শুরু করে আর তখন বিকেল 5:30টার মতো বাজে। অফিস ছুটি হয়ে গেছে অনেকক্ষণ আগেই, কিন্তু তাদের সেই দিকে কোনো খেয়াল ছিল না। তারা দুজন নিজেদের মতো করে কাজ করছিল। অফিসের সবাই চলে যাওয়ার পর প্রিয়াঙ্কা ম্যানেজারের কেবিনে আসে। আর তখনই রাফিকে উদ্দেশ্য করে বলতে থাকে, কি ব্যাপার রাফি, কাজ কত দূর এগোলো? প্রিয়াঙ্কার কথায় তারা দুজনে কাজ রেখে কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। আর প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলতে থাকে, এই তো করছি, অর্ধেক প্রায় হয়ে গেছে, মনে হয় সময়ের মধ্যেই করে ফেলতে পারবো। মিস্টার রাফি, অলরেডি বিকাল 5:30 বেজে গেছে। আপনাদের টাইম আধা ঘন্টার উপরে হয়ে গেছে। আমি দয়া করে আপনাদেরকে আধা ঘন্টা টাইম বেশি দিয়েছিলাম, কিন্তু আপনারা আপনাদের টাইমে কাজ কমপ্লিট করতে পারেননি। তাই আপনাদের দুজনকে আজ সারা রাত এখানেই থাকতে হবে। ম্যাডাম প্লিজ, আপনি আমার সঙ্গে এরকমটা করবেন না। আর রাফি সাহেবের রেখে দিন, কিন্তু আমাকে যেতে হবে। আজ আমার ছোট ছেলের জন্মদিন। বউ একটু আগেই ফোন করে এটা জানিয়েছে, এখন আমাকে বাসায় যেতে হবে। তো আমি কোনো কথা শুনতে চাই না ম্যানেজার সাহেব। আমার শুধু কাজ প্রয়োজন, আমি কাজ চাই। আর হ্যাঁ, আপনি চাইলেই কাজ শেষ করে ওখান থেকে যেতে পারবেন না, কারণ এখন থেকে প্রতিদিন আমি আসার পর অফিসের গেট খোলা হবে, আর আমি চলে যাওয়ার পর অফিসের গেট সম্পূর্ণ তালা দিয়ে চাবি আমি আমার সঙ্গে নিয়ে যাব। তাই আমার অনুপস্থিতিতে কেউ অফিসে প্রবেশ কিংবা বাহির হতে পারবে না। প্লিজ ম্যাডাম, আপনি দয়া করে এরকমটা করবেন না। অন্তত চাবিটা রেখে যান, যাতে কাজ শেষ হলে বাসায় গিয়ে বইয়ে রাখতে অন্তত ভাঙাতে পারি। তা না হলে আমার বউ সব কিছু ফেলে রেখে বাবার বাড়িতে চলে যাবে, তখন আমি খুব ঝামেলায় পড়ে যাব। কিন্তু প্রিয়াঙ্কা ম্যানেজারের কোনো কথা না শুনে অফিস থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে রাফি ম্যানেজার দুজন মাথায় হাত দিয়ে বসে রইল। কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। ম্যানেজার সাহেবের ভয়ে গলা শুকিয়ে আসার মতো অবস্থা। কারণ ছেলের জন্মদিন বলে কথা, সেখানে যদি তিনি উপস্থিত হতে না পারেন তার সঙ্গে কিভাবে তিনি সেটা কল্পনা করেই পাচ্ছেন না। তখন তিনি আবারও রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আপনার জন্য আজ আমার সঙ্গে এই দুর্গতি ঘটলো। এখন যদি আমার বউ রাগ করে বাপের বাড়ি চলে যায়, তাহলে কিন্তু আমার বউকে আমার বাসায় এনে দেওয়ার দায়িত্ব আপনার, এটা আমি আপনাকে বলে দিলাম। ঠিক আছে ভাই, সেই সব কিছু না হয় পরে চিন্তা করে দেখা যাবে, কিন্তু এখন আগে কাজটা শেষ করেন, তারপর দেখি কি হয়। যদি একবারই অফিস থেকে বের হতে পারি না তাহলে চাকরির গোষ্ঠী কিলাই। এই বলে তারা দুজনেই কাজ করতে লাগলো। কাজ শেষ হতে হতে রাত 12টার মতন বেজে গেল। কাজ শেষ হওয়ার পর তারা দুজনে অফিস থেকে বের হওয়ার জন্য নানান রকম প্রচেষ্টা করলো, কিন্তু কোনো চেষ্টাই সফল
হলো না। তারা অফিসের ছাদে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ছাদের গেটেও তালা দেওয়া ছিল আর বাইরের গেটেও তালা দেওয়া। তাই তারা কোনোভাবেই অফিস থেকে বের হতে পারেনি। বাধ্য হয়ে আবারও তাদেরকে কেবিনেই ফিরে আসতে হলো। তখনই ম্যানেজার সাহেব রাফিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা মিস্টার রাফি, আমি তো এটাই বুঝতে পারছি না ম্যাডাম এমন কেন করছে। এটা তো কোনোভাবেই আমার মাথায় ঢুকছে না। ভাই আপনি দয়া করে আমাকে এটা জিজ্ঞাসা করেন না। আগের জন্মে আমি একটা পাপ করেছিলাম, আর যার ফল আমি এখনও ভোগ করছি। বলুন না শুনি, কারণ সারা রাত তো আর এখানে বসে বসে মাছি মারতে পারবো না। তার চাইতে বরঞ্চ চলুন তার গল্পটাই শুনে নেওয়া যাক। ভাই, সেই ভয়ঙ্কর অতীত শোনার চাইতে এখানে বসে বসে মাছি মারা অনেক ভালো। আরে ভাই বলুন না, আমি তো শুনতে চাইছি। আপনার বলতে সমস্যা কোথায়? আপনি বলতে শুরু করুন, আমি ঠিক শুনে নেব। এই বলে ম্যানেজার সাহেবকে অনেক রিকোয়েস্ট করতে লাগলো তার অতীত সম্পর্কে বলার জন্য। কেন নতুন এমডি ম্যাডাম রাফির সঙ্গে এত বাজে বিহেভিয়ার করছে। তখন রাফি আর কোনো উপায়ান্তর দেখতে না পেয়ে ম্যানেজার সাহেবের সঙ্গে নিজের অতীত শেয়ার করতে শুরু করলেন। ঠিক আছে, তাহলে শুনুন, আমি বলছি। আজ থেকে 5 বছর আগের কথা, যখন আমি অনার্স প্রথম বর্ষে ভর্তি হই, তখনই প্রিয়াঙ্কা মানে আমাদের অফিসের নতুন সঙ্গে আমার পরিচয় হয়। আমরা দুজনে ক্লাসমেট ছিলাম। আমি কোনো একটা কারণে ক্লাস শুরু হওয়ার ঠিক 1 মাস পরে ক্লাসে জয়েন করি। রাফি যেদিন প্রথম ভার্সিটিতে আসে সেদিন প্রিয়াঙ্কা আর তার কিছু বন্ধুরা মিলে ক্যাম্পাসে বসেছিল। রাফি ক্যাম্পাসের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই প্রিয়াঙ্কা রাফিকে দেখে নেয়। রাফিকে দেখেই তার সঙ্গে তার একটু মজা করতে ইচ্ছে হলো। আর তারপর কি হলো ভিউয়ার্স, চলুন সেটা গল্পেই জেনে নেওয়া যাক। এই হিরো, একবার একটু এইদিকে আয় তো, আমি তোর সঙ্গে একটু কথা বলতে চাই। রাফি তখন প্রিয়াঙ্কার দিকে একবার তাকালো আর তারপর একবার চারপাশে ভালো করে চোখ বুলিয়ে নিল। চারপাশে সে ছাড়া অন্য কোনো ছেলে মানুষকে দেখতে পেল না। তখনই সে প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আপু, আপনি কি আমাকে কিছু বলছেন? কেন, তুই কি কানা নাকি? তুই কিছু দেখতে পাস না? কেন, তুই কি কানা নাকি? তুই কিছু দেখতে পাস না? আশেপাশে তুই ছাড়া অন্য কেউ আছে নাকি যে আমি অন্য কাউকে কিছু বলতে যাব? না মানে আসলে আপু, আমি তো আপনাকে চিনি না, আর আপনিও আমাকে চিনেন না। তাহলে আপনি কেন আমায় ডেকেছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর সঙ্গে প্রেম করতে ইচ্ছে হয়েছে তাই তোকে দেখেছি। এখন কথা না বাড়িয়ে আমার কাছে আয়। রাফি একটু সহজ সরল টাইপের ছেলে মানুষ, কারণ সে গ্রাম থেকে বেড়ে উঠেছে। শহরের পরিবেশে সেরকম অভ্যস্ত নেই। শহরে এসেছে শুধু পড়াশোনা করার জন্য। আশ্রয় হিসেবে স্থান পেয়েছে ছোট খালের বাসায়। তবে সেখান থেকেও পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে ওনাদের বাসায় শুধুমাত্র 2 মাস থাকতে দেওয়া হবে। তারপর রাফিকে নিজের জায়গা নিজেকেই খুঁজে নিতে হবে। অপরদিকে ফ্যামিলিতে কেউ বলে দেওয়া হয়েছে রাফিকে ফ্যামিলি থেকে পড়াশোনার জন্য খরচ দেওয়া হবে না। রাফি যদি পড়াশোনা কন্টিনিউ করতে চায় তাহলে তার নিজের পড়াশোনার খরচ নিজেকেই বহন করতে হবে। রাফিও তার ফ্যামিলিকে জানিয়ে দিয়েছে পড়াশোনার খরচ প্রয়োজন হলে নিজেই বহন করবে, কিন্তু পড়াশোনা ছাড়বে না। কারণ তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পড়াশোনা করবে, ভালো কিছু একটা করবে, কিন্তু সেটা কি আর, সেটা নিয়ে তার কোনো নিশ্চয়তা ছিল না। রাফি তখন প্রিয়াঙ্কার কথা শুনে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে গেল। আর তখনই প্রিয়াঙ্কা বসা থেকে উঠে দাঁড়িয়ে রাফির কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি রে মামা, ভার্সিটিতে নতুন এসেছিস নাকি? হ্যাঁ মানে আপু, আমি আজকে ভার্সিটিতে প্রথম দিন এসেছি। ও আচ্ছা, কোন ডিপার্টমেন্ট? ইংলিশ। কিন্তু তোকে দেখে যে লেভেলের খ্যাত মনে হচ্ছে, আমার তো মনে হয় না তুই বাংলা ডিপার্টমেন্টেও পড়ার যোগ্যতা রাখিস। দেখুন আপু, আপনাকে আমি চিনিও না জানিও না, আর আজকে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে। আর একটা কথা হয়তো আপনি খুব ভালো করেই জানেন, এটা শহরের একটা নামি দামি ভার্সিটি। এখানে আমার শিক্ষাগত যোগ্যতা না থাকলে এমনি এমনি আমাকে ভর্তি করা হয়নি। হ্যাঁ সেটা তো আমি জানি, কিন্তু তোকে দেখে কেন যেন আমার খটকা লাগছে। আমার মনে হয় অন্য কোনো ব্যাপার আছে। ও তাই নাকি? তাহলে মনে করেন প্রিন্সিপালের মেয়ের সঙ্গে আমার রিলেশন চলছে। ওরে বাবা, তুই তো দেখছি দারুণ কথা বলতে জানিস। তোকে দেখে মনে হয়েছিল তুই হাবাগোবা, কিন্তু তুই প্রমাণ করে দিয়েছিস তুই হাবাগোবা নস। আচ্ছা আপু, ঠিক আছে, আপনার যেটা মনে হয় আমি সেটাই, কিন্তু আপাতত আমাকে যেতে দিন। এই বলে রাফি প্রিয়াঙ্কাকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে গেল আর নিজের ক্লাস খুঁজে নিল। এর কিছুক্ষণ পরে ক্লাস টিচার চলে আসার তখনই প্রিয়াঙ্কা আর তার বন্ধুরা ক্লাসের ভিতরে প্রবেশ করে। প্রিয়াঙ্কা এই ক্লাসের ভিতরে প্রবেশ করেছে এটা দেখে রাফি কিছুটা অবাক হয়। তারা চাইতে বেশি অবাক হয় যখন কিনা দেখে প্রিয়াঙ্কা রাফি যে বেঞ্চে বসেছে ঠিক সেই বেঞ্চে এসে বসেছে। তখনই রাফি প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আপনি এখানে? হ্যাঁ,
তোর কোনো সমস্যা হচ্ছে নাকি আমি এখানে থাকলে? আরে না, এসব আপনি কি বলছেন? আপনি এখানে থাকলে আমার কেন কোনো সমস্যা হতে যাবে? আমি এখানে পড়াশোনা করতে এসেছি, কারো সমস্যা খুঁজতে নয়। তাহলে চুপচাপ বসে থাকার আর একটা কথা তোকে বলে দিচ্ছি, আজ তুই প্রথম এসেছিস তাই তোকে কিছু বললাম না, কিন্তু কাল থেকে আমি যে ব্রাঞ্চে বসবো সেখানে ভুল করেও বসার চেষ্টা করবি না। কিন্তু কেন? দেখ, আমি এত কৈফিয়ত দিতে বাধ্য নই। তোকে যেটা বলেছি তুই শুধু সেটাই করবি, কোনো কৈফিয়ত আমার কাছে চাইবি না। কিন্তু ভার্সিটিতে প্রত্যেকটা স্টুডেন্টের এসব কিছুর ওপর সমান অধিকার রয়েছে, তাই আপনি আমার সঙ্গে এরকমটা করতে পারেন না। আমি কি করতে পারি আর কি করতে পারি না সেসব ব্যাপারে তোর বিন্দুমাত্র ধারণা নেই, আরও ধারণা করার চেষ্টাও করিস না। তুই শুধু এখানে বসবি না, এটাই তোকে বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, কিন্তু কতটুকু পারবো সেটা বলতে পারছি না। এখন ক্লাসে মনোযোগ দিন, টিচার ক্লাস করাচ্ছে। এই বলে রাফি আর কোনো কথা না বলে ক্লাসে মনোযোগ দিল। আর প্রিয়াঙ্কাও তখন রাফির সঙ্গে কোনো কথা বলল না। একে একে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। রাফি ভার্সিটি শেষ করে বাসায় চলে আসলো। বাসায় আসতে না আসতেই তার খালা তাকে বলতে লাগলো, ওই কিরে হারামজাদা, এতক্ষণে তোর আসার সময় হলো? ভার্সিটি তো ছুটি হয়েছে সেই দুপুর 2টায়, আর এখন বিকেল 3টা বাজে। এতক্ষণ তুই কোথায় ছিলি? তুই জানিস না বাসায় এসে তোকে কত কাজ করতে হবে? খালা, আসলে আজকে ভার্সিটির প্রথম দিন, তাই সবার সঙ্গে একটু পরিচিত হতে গিয়ে দেরি হয়ে গেল। কাল থেকে আর এমন হবে না, তুমি একটু বসো, মাথা গরম করো না, আমি সব কাজ মুহূর্তের মধ্যেই করে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন। রাফি তার খালার বাসায় থাকে, বিনিময়ে তার খালার বাসার সমস্ত কাজ তাকে করতে হয়। রান্না বান্না, কাপড় ধোয়া থেকে শুরু করে সবকিছু। রাফিও সবকিছু হাসি মুখে মেনে নিয়েছে, কারণ ঢাকা শহরের মতো একটা জায়গায় তাকে কোনো টাকা পয়সা ছাড়াই থাকতে দিচ্ছে, খেতে দিচ্ছে, এটাই তো অনেক। সেখানে এটুকু কাজ করতেই পারে। রাফি তার খালাকে এই কথাটা বলে রুমে গিয়ে তার বইপত্রগুলো রেখে কাপড় চোপড় চেঞ্জ করে সঙ্গে সঙ্গে কিচেনে চলে গেল আর সবার জন্য তাড়াহুড়ো করে দুপুরে খাবার তৈরি করলো। আর এদিকে তখনই তার খালা চিৎকার করতে করতে বলতে লাগলো, কি রে, এখনো তোর রান্না হয়নি? আর কতক্ষণ বসে থাকতে হবে? এই তো হয়ে গেছে, আর 2 মিনিট। তোমরা সবাই টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। এই বলে রাফি তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে এনে খাবার টেবিলে রাখলো। তখন বিকেল 4টা বেজে গেছে। বাড়ির সবার মেজাজ তুঙ্গে তুলে রাফিকে কথা শোনাচ্ছে। দুপুরে খাবার খেতে হচ্ছে বিকেল 3টায়, সেজন্য। কিন্তু রাফি তাদের সেসব কোনো কথাই কানে তুলল না, কারণ তার কাছে এসব কথা কানে তোলা অনর্থক মনে হচ্ছিল। রাফি তাদের কোনো কথা নিজের গায়ে লাগালো না, তাদেরকে খাবার পরিবেশন করলো এবং তাদের খাওয়া শেষ হলে সবকিছু গুছিয়ে রেখে তারপর নিজের খাবারটা খেয়ে নিল। রাফি সবকিছু গুছিয়ে রেখে নিজের রুমে আসে একটু বিশ্রাম নেওয়ার জন্য। তখনই তার খালা এসে তাকে বলতে থাকে, ওই নবাবজাদা শুয়ে আছিস কেন? রাতে বাসায় মেহমান আসবে, ওদের জন্য রান্না করতে হবে। ঠিক আছে খালা, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো সব কিছু করে রাখবো। এখন একটু বিশ্রাম নেই। আসলে ভার্সিটি থেকে এসে তো বিশ্রাম নেওয়ার জন্য একটু সময় পাইনি। দেখ, তুই কি করবি না করবি সেটা এখন তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার মেহমান যদি আজ সময় মতো খাবার না পায় তাহলে তোর সঙ্গে কি হবে সেটা তুই কিন্তু কল্পনাও করতে পারবি না। এই বলে তার খালা সেখান থেকে চলে গেল। এদিকে রাফি কিছুক্ষণ সময় বিশ্রাম নিল আর তারপরে কিচেনে চলে গেল, কারণ এই বাড়িতে মেহমান আসা মানে বিশাল ব্যাপার। অনেক রকম রান্না বান্না আর মিষ্টি বানাতে হবে। আর আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন, তাই না? কিন্তু অবাক হওয়ার কিছু নেই। রাফি ছোটবেলা থেকেই সব কাজ করতে পারে, রান্না বান্না থেকে শুরু করে সবকিছু, তাই তার সব রকম কাজ করতে কোনো সমস্যা হয় না। অপরদিকে প্রিয়াঙ্কা ভার্সিটি ছুটি হওয়ার পর প্রতিদিনই বন্ধুদেরকে নিয়ে ভাইদের ঘুরতে এবং খাওয়া দাওয়া করতে চলে যায়, কারণ সে কোটিপতি বাবার একমাত্র আদরের কন্যা। বাবার অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই, তাই সে বিলাসবহুল জীবনযাপন করে। প্রিয়াঙ্কা বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, আড্ডা আর মদ মাস্তি করে রাত 8টার পর বাড়িতে ফিরে। যদিও তার আম্মু এটা নিয়ে অনেকবার তাকে কথা বলেছে, কিন্তু সেসব নিয়ে সে কোনো চিন্তাই করে না। তার কথা একটাই, জীবন তো একটাই, এনজয় করো। আজকেও প্রতিদিনের মতো মদ খেয়ে মাতাল হয়ে বাড়িতে ফিরে এসেছে। প্রিয়াঙ্কার ড্রাইভার গাড়ি থেকে নামিয়ে নিজের রুম পর্যন্ত কোনোভাবে পৌঁছে দিল। তারপরে আর কোনো হুঁশ নেই। তার আম্মু এসে তাকে বকাবকি করতে লাগলো। এসব কি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। প্রিয়াঙ্কা, তুই দিন দিন এতটা নিচে নেমে যাচ্ছিস, এখন কিনা ড্রিঙ্কস করে মাতাল হয়ে বাসায় ফিরিস।
দেখো আম্মু, আমাকে একটু শান্তি মতো ঘুমাতে দাও, এত ক্যাচাল করো না তো। আমার বাবার এত এত টাকা পয়সা, আমি যদি একটু মজা মাস্তি না করি তাহলে এই টাকা পয়সাগুলো কে ফুরাবে সেটা আমায় বলতে পারো? তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ যে সব কিছু তোমার বাবাকে অনেক কষ্ট করে উপার্জন করতে হচ্ছে, আর তুমি সেগুলো এভাবে নষ্ট করছো। আমার কিন্তু তোমার কাছ থেকে এটা একদমই আশা করি না। তুমি ভালো হও আর ভালো হয়ে যাও। কিন্তু এইসব কথা প্রিয়াঙ্কার কান পর্যন্ত পৌঁছালো না। তার আম্মু বেশ কিছুক্ষণ ক্যাচাল করে তারপর সেখান থেকে চলে গেল। অপরদিকে রাফি রাত 8টা পর্যন্ত কিচেনে কাজ করলো। বাড়ির মেহমান সহ সবার জন্য রান্না বান্না করলো। সবকিছু টেবিলে গুছিয়ে রেখে নিজের রুমে এসে পড়তে বসলো। ক্লান্ত শরীর যেন আর চলতে চাইছে না, কারণ একা একা সবকিছু করেছে, তাকে সাহায্য করার মতন কেউ ছিল না। সে যখন এই বাড়িতে এসেছে তার আগে এই বাড়িতে একজন কাজের মেয়ে ছিল, কিন্তু যেদিন থেকে সে এসেছে সেদিন থেকে কাজের মেয়েকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। কারণ এই বাড়িতে একজন মানুষ শুধু শুধু কোনো পরিশ্রম ছাড়াই থেকে যাবে সেটার কারণে পছন্দ নয়। সেজন্য রাফিকে এই কাজের লোকের জায়গাটা দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া তাকে থাকার জন্য দেওয়া হয়েছে কাজের লোকের জন্য বরাদ্দকৃত রুমটা। রাফি তাতে কোনো আপত্তি নেই, থাকতে পারলেই হলো। রাত গিয়ে দিন পেরোতে পারলেই হলো। রাত তখন 9টার কাছাকাছি বাজে। রাফি পড়ার বয়ে মুখ গুজেছিল, তখনই আবারও তার খালার গলার আওয়াজ শোনা যায়। কিরে নবাবের পুত, তুই এখানে এসে নবাবি করছিস? ওদিকে মেহমানরা খাবার টেবিলে বসে আছে, খাবার সার্ভ করবে কে? আমি তো সব কিছুই গুছিয়ে রেখে এসেছি। তো কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? যা আগে সবাইকে খাবার, তারপর সবার খাওয়া দাওয়া শেষ হলে সব কিছু গুছিয়ে রেখে তারপরে এসে তোর যা ইচ্ছে তাই করিস। এই বলে তার খালা তাকে ধমকাতে শুরু করলো। তখন সে আর কোনো উপায়ান্তর না পেয়ে বইগুলো উছিয়ে রেখে তার খালার পিছন পিছন ডাইনিং রুমে চলে গেল। মেহমান এসেছে প্রায় 15 জনের মতো। রাফি নিজের হাতে সবাইকে খাবার সার্ভ করলো। সবার খাওয়া দাওয়া শেষ হলে মেহমানরা চলে গেল, আর তখনই বাড়ির সবাই এসে ডাইনিং টেবিলে খেতে বসলো। রাফি তখন তাদের সবাইকেও খাবার সার্ভ করে সবার খাওয়া দাওয়া শেষ হলে রাফি দেখলো পাতিলে আর কোনো খাবার অবশিষ্ট নেই। এদিকে তার পেটে ক্ষুধায় ইঁদুর দৌড়াদৌড়ি করছে। এই কারণ সে দুপুরবেলা অল্প খাবার খেয়েছিল, আর এখন রাত 12টা বাজে। কিন্তু এই বাড়িতে আলাদা করে তার জন্য খাবার রান্না করারও কোনো অনুমতি নেই। তাই সে কোনো কথা না বলে চুপচাপ রুমের ভিতরে চলে গেল। বাড়ি থেকে আসার সময় তার মা তাকে কিছু বাতাসা দিয়ে দিয়েছিল। সেখান থেকে 2টো বাতাসা খেয়ে 1 গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমারও সবার জন্য রান্না বান্না করে তারপর সে ভার্সিটিতে চলে আসলো। আর আজকেও ভার্সিটিতে ঢোকার সময় প্রিয়াঙ্কা ক্যাম্পাসের মধ্যে তাকে ডেকে নিল আর বলতে লাগলো, এ মামা শোন, তোকে কালকে কি বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ, মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে। আপনি বলেছিলেন যেন আমি ফার্স্ট ব্রাঞ্চে না বসি। তবে ম্যাডাম, আমি আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি, ভার্সিটি আপনার বাপদাদার সম্পত্তি নয় যেটা আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এটা সরকারি সম্পত্তি, সাধারণ জনগণ নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারে। এই বলে প্রিয়াঙ্কার পাশ কাটিয়ে রাফি সেখান থেকে চলে যাচ্ছিল। আর তখনই প্রিয়াঙ্কা পিছন থেকে রাফির হাতটা ধরে ফেলে আর রাফিকে ঘুরিয়ে নিয়ে তার গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, তোর সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। তুই চিনিস আমি কে? জানিস আদৌ আমার ব্যাপারে কিছু? আজব তো, আমি আপনার ব্যাপারে জানতে যাব কেন? আর আপনি আমার গায়ে হাত তুলেছেন কেন? আমি কি সেরকম ভুল কিছু বলেছি নাকি? তুই ঠিক কিছুই বলিসনি, যা বলেছিস সম্পূর্ণই ভুল। তুই আমার ব্যাপারে জেনে শুনে তারপর এই ভার্সিটিতে আসা উচিত ছিল। আমি বুঝলাম না, আপনি কি বাংলাদেশের প্রেসিডেন্টের মেয়ে নাকি? কথাটা শুনেই প্রিয়াঙ্কা আরো বেশি ক্ষেপে গেল। তখনই রাফি শার্টের কলার চেপে ধরলো আর তার বন্ধুদের উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তোর আবার এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? মালটাকে বুঝিয়ে দিচ্ছিস না কেন আমার পরিচয় কি আর কে আমি? ওই শোন, এই শহরের নামকরা শিল্পপতি রায়হান চৌধুরীর একমাত্র কন্যা প্রিয়াঙ্কা। শহরের সবাই তাকে এক নামে চিনে। তার সাথে কথা বললে চিন্তা ভাবনা করে বলবি। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে ম্যাডাম, তাহলে আজ থেকে আপনি আপনার কপালে একটা সাইনবোর্ড টানিয়ে রাখবেন, যেখানে লেখা থাকবে আপনি শহরের নামকরা ব্যবসায়ী রায়হান চৌধুরী একমাত্র কন্যা। আপনাকে যেন সবাই সম্মান দিয়ে কথা বলে। এই কথা বলে রাফি সেখান থেকে চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা রাফির এসব কথা শুনে রাগে ফুসফুস করতে লাগলো। তখনই প্রিয়াঙ্কার বন্ধুরা তার পাশে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, দেখ দোস্ত, ছেলেটা কিন্তু রীতিমতো তোকে অপমান করে গেল। এই ছেলেটাকে কিন্তু এভাবে ছেড়ে দিলে চলবে না। এর প্রতিশোধ তোকে নিতেই হবে।
তোকে অপমান করা মানে আমাদেরকে সবাইকে অপমান করা। হ্যাঁ দোস্ত, তোরা একদমই ঠিক কথাই বলেছিস। এই ছেলেটাকে এইভাবে ছেড়ে দিলে চলবে না, এর একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু কিভাবে কি করব সেটাই তো ভেবে পাচ্ছি না। তোরা প্লিজ আমাকে একটা আইডিয়া দে। দাঁড়া, আমাদেরকে একটু ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করতে দে। ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে তারপর তোকে বলছি এই মালটাকে কিভাবে সাহায্য করা যায়। এই কথা বলে তারা সবাই মিলে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করলো। আর তারপর প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, দোস্ত, সেরকম কিছু করা না গেলেও একটা কাজ করাই যেতে পারে। তুই তো দেখতে যথেষ্ট সুন্দরী আছিস, ছেলেটার সঙ্গে একবার একটু প্রেমের অভিনয় কর। আরে হারামজাদার দল, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি করব প্রেমের অভিনয়? এটা আমার পক্ষে সম্ভব না। তোরা অন্য কিছু বল। আরে দোস্ত, প্রেম করতে তোর সমস্যা কি? তোকে তো আর বিয়ে করতে বলা হচ্ছে না। কয়েকটা দিন প্রেমের অভিনয় কর, তারপর যখন ছেলেটা তোর প্রেমে হাবুডুবু খাবে তখন ছ্যাঁকা দিয়ে ব্যাকা বানিয়ে দিবি, তাহলেই তো তোর প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। এটা কিন্তু তোরা মন্দ বলিসনি, এটা করা যেতেই পারে। তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হ্যাঁ দোস্ত, তাহলে ওই কথাই রইল। তুই এখন থেকে ছেলেটার সঙ্গে ভালো আচরণ করবে, আর যেভাবে হোক ওই ছেলেটাকে তোকে প্রেমের ফাঁদে ফেলতে হবে। তোরা একদম চিন্তা করিস না। তোরা আমাকে কয়েকটা দিন সময় দে, তারপর দেখ আমি এই মালটাকে কিভাবে সাহেস্তা করি। এই বলে প্রিয়াঙ্কা আর তার বন্ধুরাও ক্লাসরুমে চলে এলো। প্রিয়াঙ্কা ক্লাসে এসেই দেখতে পেল রাফি আজকেও প্রিয়াঙ্কার বেঞ্চেই বসেছে। প্রিয়াঙ্কা যেহেতু তার পরিকল্পনা অনুযায়ী এগোতে চাইছে, তাই সে আর কোনো কথা রাফিকে বলল না, চুপচাপ পাশেই বসে পড়ল। আর এদিকে তখনই টিচার ক্লাসে চলে আসে আর ক্লাস করাতে শুরু করে। তবে আজ প্রিয়াঙ্কার আচরণ দেখে রাফি অনেকটাই আশ্চর্য হয়, কারণ প্রিয়াঙ্কা আজ ক্লাসে এসে সেরকম কোনো রিয়াকশন দেখালো না, চুপচাপ ক্লাস করতে শুরু করলো। এই বিষয়টা রাফিকে একটু ভাবিয়ে তুললো, কিন্তু তারপরও রাফি এই বিষয়টাকে সেরকম কোনো পাত্তা না দিয়ে ক্লাসে মনোযোগী হয়। তারপর দেখতে দেখতে আরো বেশ কিছুদিন সময় কেটে গেল। ইতিমধ্যে প্রিয়াঙ্কা আর রাফির সঙ্গে খারাপ আচরণ করে না, যথেষ্ট বন্ধুত্বসুলভ আচরণ করে। এই তো সেদিনের ঘটনা। রাফি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কোনো কারণে ক্লাসে যেতে পারছিল না। 3 দিন পার হয়ে যায়, প্রিয়াঙ্কা বিভিন্নভাবে রাফির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু আর পেরে ওঠে না। তখনই হঠাৎ করেই প্রিয়াঙ্কা প্রিন্সিপালের স্যারের কাছে চলে যায় আর রাফির বাসার ঠিকানা নেয়। আর তারপর সেখান থেকে সোজা রাফির বাসায়। রাফি প্রিয়াঙ্কাকে দেখে অনেকটাই অবাক হয়। কী ব্যাপার প্রিয়াঙ্কা, তুমি এখানে? হ্যাঁ, তুমি কয়েকদিন ধরে ক্লাসে যাচ্ছ না, তাই বাধ্য হয়ে আমি তোমার খোঁজ নিতে এলাম। এই তো শরীরটা ভালো যাচ্ছে না, কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বর ছিল, আজ একটু কমেছে তাই উঠে বসতে পেরেছি। ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখানোর মতো সামর্থ্য আমাদের নেই, রুমমেট ফার্মেসি থেকে ওষুধ এনে দিয়েছে। এভাবে বললে চলে? তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ডাক্তার দেখাবো। এই বলে প্রিয়াঙ্কা একরকম জোর করেই রাফিকে বিছানা থেকে উঠিয়ে নিল। তারপর রাফিকে নিয়ে বাসা থেকে বের হলো। প্রিয়াঙ্কা নিজের গাড়ি নিয়ে এসেছিল, সেটাতে করেই রাফিকে নিয়ে হসপিটালে চলে গেল। সেখানে ডাক্তার দেখানোর কাজকর্ম শেষ করে রাফি সমস্ত ওষুধপত্র প্রিয়াঙ্কা নিজের পকেটের টাকা দিয়ে কিনে দিল। আর তারপর আবারও রাফিকে তার হোস্টেল রুমে ফিরিয়ে দিয়ে আসলো। তারপর কেটে গেল 4-5 দিন। প্রিয়াঙ্কা প্রতিদিনে ক্লাস শেষ হলে রাফির সঙ্গে দেখা করতে যেত, তার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতো, গল্প গুজব করতো, আর তারপর চলে আসতো। এদিকে রাফিকে প্রেমের ফাঁদে ফেলানোর প্রচেষ্টা চালাতে চালাতে কখন যে প্রিয়াঙ্কা নিজেই রাফির প্রেমে পড়ে গেল সেটা প্রিয়াঙ্কা নিজেই বুঝতে পারলো না। রাফির প্রতি এখন তার অন্যরকম এক অদ্ভুত মায়া কাজ করে। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে যায়। প্রিয়াঙ্কার রাফির প্রতি অনেকটাই আসক্ত হয়ে পড়েছে। এদিকে হঠাৎ করে রাফির বাড়ি থেকে খবর আসে তার বাবা অসুস্থ, তাকে গ্রামে যেতে হবে। সেদিন রাতের বেলা খবর পেয়ে সেদিন রাতেই রাফি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তাদের গ্রামের বাড়িতে বিদ্যুৎ এবং নেটওয়ার্কের সুব্যবস্থা সেরকম ছিল না, যার কারণে সেখানে যাওয়ার পর প্রিয়াঙ্কার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। আর এদিকে প্রিয়াঙ্কা পাগলের মতো হয়ে যায়, যাকে পাই তার কাছে রাফির ব্যাপারে জিজ্ঞাসা করে আর খোঁজ নিতে থাকে। আরে ভাই, তোরা কেউ অন্তত রাতের ব্যাপারে আমাকে কোনো কিছু বল। ছেলেটা হুট করে কোথায় অদৃশ্য হয়ে গেল, কিছুই তো বুঝতে পারছি না। আর দোস্ত, আমরা যদি রাফির ব্যাপারে কোনো খোঁজ খবর জানতাম তাহলে অবশ্যই তোকে এ ব্যাপারে জানাতাম। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, তুই রাফির ব্যাপারে এত উতলা কেন হয়ে পড়ছিস? আমি কোনো কিছু জানি না আর কোনো কিছুর ব্যাপারে জানতেও চাই না। তবে আমি রাখির সঙ্গে একটু দেখা করতে চাই, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কিন্তু আমাদেরকে অন্যরকম মনে হচ্ছে। আমাদের তো মনে হচ্ছে তুই রাফিকে প্রেমের জালে ফাঁসাতে গিয়ে
তুই নিজেই তার প্রেমের ফাঁদে ফেসে গেছিস? যদি তাই হয়ে থাকে তাহলে তাই। রাফি ছেলেটা কোন দিক থেকে খারাপ? আমি তো তার মধ্যে কোনো খারাপ দেখতে পাই না। এই যে তার সঙ্গে তোরা আর আমি এত খারাপ আচরণ করেছি, কই সে তো কোনো রিয়াকশন করেনি। কিন্তু দোস্ত দেখ, কোথায় তুই আর কোথায় রাফি? তুই কোটিপতি বাবার একমাত্র আদরের ললনা, আর রাফি গ্রাম থেকে উঠে আসা চাষার ছেলে। এটা মাথায় রাখিস। দেখ, কে চাষার ছেলে আর কে জমিদারের ছেলে ওসব আমি কিছু জানতে চাই না, আর জানার কোনো আগ্রহও আমার নেই। তবে রাফিকে আমার লাগবে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে গেল। আর এদিকে রাফি গ্রামের বাড়িতে এসেছে আজ পঞ্চম দিন। মোবাইলটা পাশের বাড়ির থেকে একটু চার্জ দিয়ে নিয়ে এসেছে, কিন্তু নেটওয়ার্ক তেমন পাচ্ছে না। তাই বাড়ি থেকে বের হয়ে পুকুর পাড়ে এসে বসে। তখন একটু নেটওয়ার্ক পায়, আর তখনই সামনেই মেসেজ আসতে থাকে। রাফি মোবাইলটা হাতে নিয়ে দেখতে থাকে। প্রিয়াঙ্কার মোবাইল নাম্বার থেকে কয়েক শত মেসেজ এসেছে। ওখানে সর্বশেষ মেসেজ ছিল, রাফি প্লিজ তুমি আমার মেসেজটার রিপ্লাই দাও। কোথায় তুমি? কি হয়েছে তোমার? আর তুমি আমার সঙ্গে কন্ট্যাক্ট করছো না কেন? আমি তোমার সঙ্গে কথা না বলে থাকতে পারছি না, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। প্লিজ একটা বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। রাফি ওই মেসেজটা পড়ছিল, ঠিক এমন সময় আবার ওই নাম্বার থেকে ফোন আসলো। রাফি ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে কান্না ভেজা কণ্ঠ শুনতে পেল। কোথায় তুমি? আমাকে ফেলে এভাবে চলে গেছো কোথায়? তুমি জানো না তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না? তুমি কেন এতদিন ফোনটা অফ করে রেখেছো বলো আমাকে। প্লিজ প্রিয়াঙ্কা, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো আর আমার কথা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার কোনো কথা শুনবো না, আর কোনো কথা বোঝার চেষ্টা করব না। সেটাই আমাকে বলো, আমি শুনছি। তুমি জানো আমি তোমাকে পাগলের মতো সারা শহরে তন্ন তন্ন করে খুঁজেছি। তোমার বাসায় আমি কয়েকবার গিয়েছি, কিন্তু কেউ কোনো কিছুই বলতে পারেনি। ভার্সিটির কেউ তোমার ব্যাপারে কোনো কিছুই বলতে পারে না। কেন তুমি এইভাবে হুট করে হারিয়ে গেছো বলো আমাকে। আরে তুমি এইভাবে রিয়্যাক্ট কেন করছো? আমার আব্বু অসুস্থ, সেদিন রাতে হঠাৎ করে খবর পাই, তাই গ্রামে এসেছি আব্বু আম্মুর সঙ্গে দেখা করার জন্য। হ্যাঁ, সেটা তুমি গিয়েছো, ভালো করেছো, কিন্তু তুমি আমার সঙ্গে বলে যেতে পারতে, আমি নিশ্চয়ই তোমাকে আটকে রাখতাম না। কি আশ্চর্য, আমি কেন তোমার সঙ্গে বলে আসতে যাব? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি আমার আর 10টা বন্ধুর মতোই সাধারণ একজন বন্ধু। তাছাড়া তখন সময় ছিল না কারোর সঙ্গে কোনো কিছু বলে তারপর বাসা থেকে বের হওয়ার, তাই আমি হুট করে চলে এসেছি এখানে। এভাবে রিয়্যাক্ট করার মতো তো আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তোমাকে অত কিছু দেখতে হবে না, আর বুঝতেও হবে না। তুমি কবে ঢাকায় ফিরে আসছো সেটাই বলো। আব্বুর শরীরের অবস্থা এখন মোটামুটি ভালো। আমি মনে হয় কাল পরশু নাগাতে ঢাকায় ব্যাক করতে পারি। এটা বলতে না বলতে আবারও নেটওয়ার্ক চলে গেল, আর ফোনটাও কেটে গেল। রাফি অনেক চেষ্টা করেও আর প্রিয়াঙ্কার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারলো না। অবশেষে 2 দিন পর রাফি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আজ 10 দিন পর রাফি ভার্সিটি এসেছে। প্রিয়াঙ্কা ভার্সিটিতে এসেই রাফিকে দেখা মাত্র বড় ক্যাম্পাসের সমস্ত স্টুডেন্টের সামনে রাফিকে গিয়ে জড়িয়ে ধরে। প্রিয়াঙ্কার এমন কর্মকাণ্ড দেখে রাফি সহ ভার্সিটির সমস্ত স্টুডেন্ট হতভম্ব হয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন রাফি প্রিয়াঙ্কাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, প্রিয়াঙ্কা কি হচ্ছে এসব? তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরেছো কেন? আমি তোমাকে কেন জড়িয়ে ধরেছি এটা তুমি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? কোনটা সেটাই বলো। তুমি আমাকে জড়িয়ে ধরবে সেরকম কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। তুমি আমাকে ছাড়াও ভার্সিটির সমস্ত স্টুডেন্ট আমাদের দুজনের দিকে হা করে তাকিয়ে আছে। তো কি হয়েছে? আমি আমার ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরেছি, এখানে অন্যায় কিছু করছি না যেটা দেখে আর 5 জন সমালোচনা করতে পারে। মানে কি এসবের? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি আমি কি বলছি। আমি তোমাকে শুধু এটাই বলছি যে আমি তোমাকে ভালোবাসি, আর আমি আমার ভালোবাসার মানুষটাকেই জড়িয়ে ধরেছি। এখানে বোঝার না বোঝার কোনো কিছুই নেই। এই বলে প্রিয়াঙ্কা আবারও রাফিকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন রাফি আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে প্রিয়াঙ্কাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে ঠাস করে প্রিয়াঙ্কার গালে 2-4 চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, চুপ করো বেয়াদব মেয়ে, তোমার লজ্জা করে না একটা মেয়ে হয়ে একটা ছেলেকে সব কথা বলতে? না, আমার লজ্জা করে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর কাউকে ভালোবাসলে লজ্জার কারণে তাকে হারিয়ে ফেললে এটা ব্যর্থতা, কিন্তু আমারই হবে। চুপ করো তুমি, আর এসব ওগান্ডার কথাবার্তা বন্ধ করো। আমি কোনো উগান্ডার মার্কা কথাবার্তা বলছি না, যা সত্য তাই বলছি। আমি শুধু তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি রাফি। আমি তোমার সঙ্গে আমার বাকি জীবনটা কাটাতে চাই। অসম্ভব, এটা যে কোনোভাবেই সম্ভব নয়, সেটা তুমিও খুব ভালোভাবে জানো। আর তোমাকে আমি রিকোয়েস্ট করে বলছি, আজকের পর থেকে আমার সঙ্গে কথা বলা তো দূরের, তার আমার থেকে মিনিমাম দূরত্বটুকু বজায় রেখে চলবে, তাহলে আমি খুশি হব। এই বলে
রাফি প্রিয়াঙ্কাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর প্রিন্সিপালের সঙ্গে কি যেন কথা বলে। তারপর থেকে রাফি আর কখনোই ভার্সিটিতে আসে না, শুধু এক্সামের টাইমে ভার্সিটিতে এসে এক্সাম দিয়ে তারপরেই চলে যায়। তখনও প্রিয়াঙ্কা রাফির সাথে কথা বলার অনেক চেষ্টা করত, কিন্তু রাফি প্রিয়াঙ্কাকে সেরকম কোনো সুযোগ দিত না। রাফি কোথায় থাকতো না থাকতো, কি করতো না করতো, সে ব্যাপারে সে কারোর সঙ্গে কোনো কিছু শেয়ার করতো না। তাই প্রিয়াঙ্কা রাফির ব্যাপারে কোনো কিছুই জানতে পারতো না। এভাবেই তাদের ভার্সিটি লাইফ শেষ হয়। তারপর কে কথায় চলে গেছে কেউ কোনো কিছু জানতো না। আজ দীর্ঘ 3 বছর পর আবারও তাদের দুজনে দেখা হয়। তারপর তাদের দুজনের মধ্যে কি হয়েছে সেটা তো আপনারা নিজেদের চোখেই দেখতে পেয়েছেন। তো ভিউয়ার্স, চলুন এখন বর্তমানে কি হচ্ছে এবং কি হতে চলেছে সেটাই আপনাদেরকে দেখাই। পরের দিন সকালবেলা রাফি অফিসে এসেছে, ঠিক তখনই প্রিয়াঙ্কা রাফিকে নিজের কেবিনে ডেকে নেয় আর তারপর বলতে থাকে, আমাকে আগামী সপ্তাহে এক মিটিংয়ের জন্য দেশের বাইরে যেতে হবে এবং আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি আমার সঙ্গে যাবে। তোমার পাসপোর্ট, ভিসা সবকিছু রেডি করা আছে। কিন্তু আমি কেন তোমার সঙ্গে যাব? তোমার এসব কাজে সহযোগিতা করার জন্য তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, তুমি তাকে নিয়ে যেতে পারো। কিন্তু এসবের মধ্যে আমাকে কেন টানছো? তুমি বারে বারে আমার সঙ্গে তর্ক কেন করো? আমি তো সেটাই বুঝতে পারছি না, এই অফিসের বস আমি নাকি তুমি, সেটা বলো শুনি। অবশ্যই এই অফিসের বস তুমি। অফিসের সমস্ত সিদ্ধান্ত তোমার নিয়মেই চলবে, কিন্তু তারপরেও তুমি বোঝার চেষ্টা করো, যেখানে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে সেখানে আমি কেন তোমার সঙ্গে যাব? তুমি এই জন্যই আমার সঙ্গে যাবে কারণ আমি চাই তুমি আমার সঙ্গে যাও, ব্যাস এইটুকুই, আর কোনো কথা শুনতে চাই না। যদি নিজের চাকরি বাঁচাতে চাও তাহলে রেডি থাকবে, আমি আগামী শুক্রবার সন্ধ্যায় তোমার বাসায় গাড়ি পাঠিয়ে দিব, তুমি আমার বাসায় চলে আসবে আর তারপর দিন সকালে দুজনে ওখানেই থেকেই রওনা দিব। আর হ্যাঁ, তোমার প্রয়োজনীয় কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই, তোমার যা যা লাগবে সব আমি ওখান থেকে কিনে দেব, আর কিছু আমি এখান থেকেও কিনে নিয়েছি। কিন্তু তুমি কেন আমার জন্য এসব কিছু কিনতে গেলে আমি তো সেটাই বুঝতে পারছি না। কি চাইছো তুমি সেটাই বলো শুনি। সময় হলে ঠিক বুঝতে পারবে, এখন আমার সঙ্গে তর্ক করো না। আমার সঙ্গে কেউ তর্ক করুক, এটা যে আমি পছন্দ করি না সেটা তুমি খুব ভালোভাবেই জানো। এই বলে প্রিয়াঙ্কা নিজের কাজে মনোযোগ দিল। আর এদিকে রাফি প্রিয়াঙ্কার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নিজের কেবিনে চলে গেল আর কাজ করতে লাগলো। এরপর দেখতে দেখতে সপ্তাহটা চলে গেল। রাফি ভুলে গিয়েছিল প্রিয়াঙ্কার বলা সেই কথাটা। সেদিন ছিল শুক্রবার। রাফির হাতে কোনো কাজ না থাকায় সে বসে বসে গল্পের বই পড়ছিল। তখনই হঠাৎ করে হোস্টেলের একটা ছেলে এসে তাকে খবর দিল তাকে নেওয়ার জন্য একটা গাড়ি এসেছে। তখনই রাফির টনক নড়েছে। তখনই প্রিয়াঙ্কার কথা মনে পড়তেই তার ফোনটা বেজে উঠল। মোবাইলটা হাতে নিয়ে দেখে প্রিয়াঙ্কা নিজেই তাকে কল করেছে। সে কলটা রিসিভ করে আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, গাড়ি পৌঁছে গেছে, তোমাকে কোনো কিছু রেডি করতে হবে না, শুধু বাসা থেকে বের হয়ে আসো তাহলেই হবে। কিন্তু কোনো চিন্তা নাই, যা বলেছি তাই করো, আমি কোনো কথা শুনতে চাই না। এই বলে প্রিয়াঙ্কা রাফিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। আর এদিকে রাফি বাধ্য হয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। রাত 9টা। প্রিয়াঙ্কার বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ায়। বিশাল বড় এক রাজকীয় বাড়ি। ড্রাইভার গাড়ি থেকে নেমে রাফিকে গাড়ি থেকে নামালো আর তারপর ড্রাইভার রাফিকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভেতরে দেখতে ঠিক রাজপ্রাসাদের মতো। ড্রাইভার রাফিকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে সোজা দোতলায় চলে গেল। বিশাল বড় একটা বেডরুম। ড্রাইভার রুমের ভিতর প্রবেশ করে প্রিয়াঙ্কাকে ডাকতে শুরু করলো। ম্যাডাম, আমিও ওনাকে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও, আমি ওনার সঙ্গে কথা বলে নিব। ড্রাইভার তখন আচ্ছা ঠিক আছে এই কথা বলে সেখান থেকে চলে গেল। আর রাফি রুমের ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো, কিন্তু তখনও প্রিয়াঙ্কার কোনো দেখা মিলল না। প্রায় 20 মিনিট পর প্রিয়াঙ্কা ওয়াশরুম থেকে বের হলো। রাফিকে দেখে প্রিয়াঙ্কা বলতে লাগলো, আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাহলে কি করব? যাও, আমার ওয়াশরুম থেকে হাত ধুয়ে ফ্রেশ হয়ে আসো, দুজনে একসঙ্গে ডিনার করব। রাফি তখন কোনো উপায়ান্তর দেখতে না পেয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হয়ে আসতে না আসতেই দেখতে পেল প্রিয়াঙ্কার সারা রুম খাবারের গন্ধে মোমো করছে। রাফি রুমে প্রবেশ করা মাত্রই প্রিয়াঙ্কা বলতে লাগলো, আজ এই সবগুলো খাবার আমি নিজের হাতে রান্না করেছি তোমাকে নিয়ে একসঙ্গে খাবো বলে, কারণ কাল সকালে তো সময় পাবো না, সকাল 8টায় আমাদের ফ্লাইট, তাই খুব ভোরেই বের হয়ে যেতে হবে বাসা থেকে। এই বলে প্রিয়াঙ্কা রাফিকে খাবার টেবিলে ডেকে নেয় আর দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে। এদিকে খাওয়া দাওয়া শেষ হতে না হতেই রাফির 2 চোখে ঘুম চলে আসে। তখনই রাফি প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আমার খুব ঘুম পেয়েছে, এখন ঘুমাতে হবে। আমি কোন রুমে ঘুমাবো? কথা বলা শেষ হওয়ার আগেই রাফি ঘুমের মধ্যে ঢলে পড়ে। আসলে প্রিয়াঙ্কা রাফিকে খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছে। রাতে রাফির চোখে ঘুম চলে আসছে। এই প্রিয়াঙ্কা রাফিকে বিছানায় নিয়ে শুয়ে দিল।
প্রিয়াঙ্কা রাফিকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও বিছানায় শুলে আসে। আর তারপর কি হলো সে ঘটনা না হয়ে আপনাদের অজান্তেই থাকলো। সকালবেলা যখন ঘুম ভাঙলো তখন রাফি দেখতে পেল প্রিয়াঙ্কা তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর শরীরে একটা সুতো পর্যন্ত নেই। রাফি বিছানা থেকে চিৎকার দিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই প্রিয়াঙ্কা তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। রাফি কোনো রকমে ধাক্কা দিয়ে প্রিয়াঙ্কাকে নিজের উপর থেকে সরায়, আর তারপর বলতে থাকে, এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার শরীরের কাপড় কোথায় গেল? যেখানে যাওয়ার সেখানেই চলে গেছে। কেন, তোমার তো সমস্যা কেন হচ্ছে? মানে তুমি কি করেছো আমার সঙ্গে? 6 বছর আগে যেটা করতে চেয়েছিলাম এখন সেটাই করছি। এখন তো তুমি আমাকে বিয়ে করতে বাধ্য, তাই না? মানে এসব করছে তোমার একটু লজ্জা করলো না? না, কোনো লজ্জা করেনি। আর লজ্জা করবে কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এতটুকু নির্লজ্জ তো হওয়াই যায়। ছি ছি, আমার ভাবতে লজ্জা লাগছে। তুমি এতটা নিচে নামতে পারো? লোকজন জানতে পারলে এখন কি করবে? রাফির মুখ থেকে এই কথা শুনে প্রিয়াঙ্কা বলতে থাকে, বলবো তুমি আমার জামাই। আমি তোমাকে বিয়ে করলাম কখন? কোনো প্রমাণ আছে তোমার কাছে? তুমি আমাকে বিয়ে করেছো সেটার কোনো প্রমাণ না থাকলেও তুমি আমার সঙ্গে বাসর করেছো সেটার প্রমাণ আমার কাছে আছে। রাতে তোমার সঙ্গে যা যা হয়েছে আমি সব কিছু ভিডিও করে রেখেছি। আশা করি এই সব কিছু যথেষ্ট। মানে তুমি তো আমাকে এত সহজে বিয়ে করতে রাজি হতে না, তাই আমি এসব কিছু করতে বাধ্য হয়েছি। তাই বলে? হ্যাঁ, তাই বলে আমি এতটাই নিচে নেমেছি। এখন আমাকে তোমার বিয়ে করতেই হবে। সব কিছু কমপ্লিট করা আছে। বিকেলে শুধু উকিল সাহেব আসবেন, তাহলেই রেজিস্ট্রিটা হয়ে যাবে। এই বলে প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। আর এদিকে রাফি বিছানার উপর বসে বসে নিজের কপালে নিজেই চাপড়াতে লাগলো। কেন যে প্রিয়াঙ্কার কথা শুনে এখানে আসতে গিয়েছিল সেটাই ভাবতে লাগলো, আর নিজেই নিজেকে 100 বার গালি দিতে লাগলো। কিন্তু এখন আর কি হবে, কিছুই তো করার নেই, সবকিছু হাতের বাইরে। রাফি সারাদিন একা একা বসে বসে কাটিয়ে দিল। বিকাল হতে না হতেই উকিল সাহেব চলে আসলেন, আর সমস্ত লেখাপড়ার কাজ শেষ হতেই প্রিয়াঙ্কা রাফিকে সাইন করতে বলে। রাফি সাইন করতে চাইছিল না, তখনই প্রিয়াঙ্কা রাফিকে বলতে থাকে, তুমি যদি এখন রেজিস্ট্রির পেপারে সাইন না করো তাহলে কিন্তু আমি তোমার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। তুই সত্যি পাগল হয়ে গেছো, তোমাকে বলার কিছু নেই। আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। এখন চুপচাপ রেজিস্ট্রি পেপারে সাইন করে দাও। রাফি তখন বাধ্য হয়ে রেজিস্ট্রি পেপারে সাইন করে দেয়। আর সেদিনই রাতের বেলা আবারও প্রিয়াঙ্কার রুমটা কাঁচা ফুল দিয়ে সুন্দর করে সাজানো হলো। রাত 11টা বাজে। খাওয়া দাওয়া এবং সমস্ত কাজ শেষ করে প্রিয়াঙ্কার রুমে এসেছে রাফি। সেখানেই বসেছিল। আজ প্রিয়াঙ্কা কিন্তু গতকালকের মতো নেই। আজ সে সুন্দর একটা বেনারসি পরেছে আর মাথায় ঘোমটা। রুমে এসে দরজাটা লাগিয়ে দিয়ে রাফির সামনে গিয়ে দাঁড়ালো। তখনই রাফি উঠে দাঁড়িয়ে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, কেন করলে তুমি আমার সঙ্গে এরকম? কি ক্ষতি করেছিলাম আমি তোমার? 5 বছর আগেই তুমি আমার মনটা চুরি করে নিয়েছিলে। তখন যদি তুমি আমার প্রস্তাব মেনে নিতে তাহলে হয়তো আজ তোমাকে আমার এভাবে পেতে হতো না। এখন কি চাও? আর 5টা মেয়ে বিয়ের পর যা চায় আমিও তোমার কাছে ঠিক তাই তাই চাই। এখন চলো। এই বলে প্রিয়াঙ্কা রাফিকে টান দিয়ে নিজের কাছে টেনে নেয়, আর রাফির কপালে আলতো করে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। রাফির এসব কিছুই ভালো লাগছিল না, তার কাছে সবকিছুই বিরক্তকর মনে হচ্ছিল। তাই সে নিজেকে সরিয়ে নিতে চাইছিল, কিন্তু প্রিয়াঙ্কা তাকে সেটা করতে দিল না, আর নিজের আরো কাছে টেনে নিল। হাজার হোক মেয়ে মানুষের স্পর্শ বলে কথা, কতক্ষণ আর নিজেকে দূরে সরিয়ে রাখা যায়। প্রিয়াঙ্কা যখন নিজের থেকেই রাফির কাছেই নিজেকে সমর্পণ করে দিয়েছিল, রাফি তখন আর নিজেকে ধরে রাখতে পারেনি। সেও প্রিয়াঙ্কার মধ্যে হারিয়ে যায়, আর দুজনের ভালোবাসার মহাসমুদ্রে ডুব দেয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।